আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য, তাই বাচ্চারা এই গল্পটি থেকে দূরে থেকো। এই গল্পে বর্ণিত স্থান, ঘটনাবলী এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই এবং গল্পটি শোনার আগে হেডফোন ব্যবহার করা আবশ্যক। তাই হেডফোন নিয়ে এই গল্পটি শুনতে থাকো। হ্যাপি লিসনিং। সুখন মদ্যপ অবস্থায় দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় টোকা দিতে যাচ্ছিল সে, কিন্তু তার আগেই দরজাটা খুলে গেল। দরজার ওপারে দাঁড়িয়ে আছে রোশনি। তার সেই তীর্যক দৃষ্টি ক্ষণিকে আকর্ষণ করল মদ্যপ সুখনকে। সে বলল, চলে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে থাকা সুখন ঘরে টলতে টলতে ঢুকল। তার লালসা ভরা দৃষ্টি ঘোরাফেরা করছে রোশনির কোমর থেকে বুক পর্যন্ত। সে হঠাৎই জড়িয়ে ধরল রোশনির কোমর, তারপর মুখ ঘষতে লাগলো রোশনির নাভির ওপর। পর মুহূর্তেই একটা বরফ শীতল হাত এসে ধরল সুখনের কাঁধ, তুলে নিয়ে এলো রোশনির মুখের কাছে। তারপর সে যা দেখল, নেপলা, জলদি একটা চা নিয়ে আয় তো। ন্যাপলা চা নিয়ে এলো। আজ সকালে সুখনের খুব মনটা ভালো ছিল, কিন্তু এখন তার মাথায় আগুন জ্বলছে। আজ সকালে সুখবিন্দর তাকে খবর দিল যে পাড়ার একদম শেষ বাড়িটাতে নাকি একজন বিরাট ধনী ব্যবসায়ী এসেছেন। প্রচুর পরিমাণে ক্যাশ রয়েছে সেই বাড়িতে। এই কথা শুনে খুশিতে ডগমগ হয়ে উঠেছিল সুখনের মনটা। সুখন সেই খুশিতে অনেক দিন পর রোশনির কাছে গিয়েছিল, কিন্তু রোশনির বাড়ির কাছে যেতেই সে দেখল সেখানে ভুলু দাঁড়িয়ে রয়েছে। ভুলুকে সেখানে দেখে কিছুটা অবাকই হয়েছিল সুখন, কিন্তু তার উদ্দেশ্য সম্বন্ধে তখনও সে কিছুই বুঝতে পারেনি। ব্যাপারটা সে বুঝল যখন সে আরও একটু এগিয়ে গেল। সে শুনল ভুলু রোশনিকে বলছে, আরে রোশনি, তুই তো আমার জান রে। সুখন তোকে কিছুই দিতে পারেনি। আমি তোকে সব দেব, যৌন সুখ, টাকার সুখ, সব সব পাবি তুই রোশনি। হ্যাঁ রে বলু, তুই সব বুঝতে পারবি। সুখন যখনই আসে তখনই শুধু মাতাল অবস্থাতেই আসে। আমাকে শারীরিক সুখ কখনো দিতে পারেনি, কিন্তু কিন্তু আমার বিশ্বাস যে তুই সব পারবি বলু, তুই পারবি। চল তাহলে ঘরে চল। ওরা ঘরের ভেতর ঢুকে গিয়ে দরজা বন্ধ করল। সুখন একটু দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল। সে পা টিপে টিপে এগিয়ে গেল জানলার কাছে। তারপর চোখ রাখল জানলার ফাঁক দিয়ে ঘরের মধ্যে। দেখল
বিছানার উপর বসে আছে ভুলু আর রোশনি। ভুলুর হাত ঘোরাফেরা করছে রোশনির ব্লাউজের উপরে, তার মুখটা ঘোরাফেরা করছে রোশনির ঘাড়ের ওপর। রোশনিও সুখের আভাস পেয়ে চেপে ধরেছে ভুলুর মাথাটা তার ঘাড়ের ওপর। এই দৃশ্য সুখনের মাথায় আগুন জ্বালিয়ে দিল। সে সেখানে তখনও দাঁড়িয়ে রইল। দেখল ধীরে ধীরে ভুলুর হাত নেমে এলো রোশনির স্তনযুগলের ওপর। সে এক হ্যাঁচকা টানে খুলে ফেলল রোশনির ব্লাউজটা। তারপর কোনো এক হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল তার শরীরের উপর। কিন্তু রোশনির দিকে দেখে মনে হচ্ছে সে জীবনে প্রথমবার শারীরিক সুখ ভোগ করছে। তার মুখ থেকে একরকম স্বস্তির স্বর বেরিয়ে আসছে। তারপর দুটি নগ্ন শরীরের উত্থান পতন চলল বিছানার ওপর। এই দৃশ্য সুখনের মাথায় আগুনটা আরো দ্বিগুণ ভাবে জ্বালিয়ে দিল। সুখন জানলার কাছ থেকে সরে গিয়ে এসে বসলো নীলুর চা দোকানে। বসে বসে সে ভাবতে লাগলো ওই দুজন বিশ্বাসঘাতকের সঙ্গে কি করা যায়। কিন্তু এই দুজনই যে তার খুব কাছের, খুব প্রিয় ছিল। সেই রোশনি যাকে সে রাস্তা থেকে ধরে এনে নিজের মনের সব থেকে গোপন রাস্তার স্থান দেখিয়েছিল। কারণ কেউ জানতো না যে সুখনের মন বলে কিছু আছে। আর দ্বিতীয় সেই ভুলু যাকে ছোটবেলা থেকে সে নিজের সাগরেদ করে রেখেছে। ছি 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 ছি, সে ভাবতেও পারছে না যে তার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কি করতে পারলে এই দুজন। রোশনি রাস্তাঘাটে ভিক্ষা করত, তার রূপ ছিল, কিন্তু তাকে কেউ বাড়িতে স্থান দেয়নি। তাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে নিজে বাড়ি কিনে রেখেছিল সুখন। কিন্তু আজ সেই তার সঙ্গে। ভাবতে ভাবতে মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা খেলে গেল সুখনের। এই দুজনকে সে নিজের জীবন থেকে ছেঁটে ফেলবে, আর এমনভাবে ছাঁটবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ঠোঁটের কোণে একটা পৈশাচিক হাসি খেলে গেল সুখনের। সন্ধ্যার পর সে দেখা করলো ভুলুর সঙ্গে। ভুলুকে বলল, শোন বলু, পাড়ার শেষ বাড়িটাতে যে বিজনেসম্যান এসেছে, শুনলাম তার কাছে নাকি অনেক কেস আছে। তো আমাদের সেগুলো হাতাতে হবে। সুখবিন্দর খবর এনেছে, তুই সব ঠিক করে রাখিস কেমন? আজ রাত ঠিক 11টার মধ্যে পৌঁছে যাস, আর গিয়ে সব ক্লিয়ার করে রাখিস, ঠিক আছে? কিন্তু বস, তুমি এখন যাচ্ছ কোথায়? একটা দরকার আছে, তোকে তো ভাবতে হবে না। তুই 11টার মধ্যে ওখানে পৌঁছে যাস। রাত ঠিক 8টা নাগাদ সুখন গেল রোশনির বাড়িতে, যে বাড়িটা সে নিজের টাকায় রোশনিকে কিনে দিয়েছিল। দরজায় বার কয়েক টোকা মারতে রোশনি দরজা খুলে দাঁড়ালো। তাকে দেখে মনে হচ্ছে যে সুখনকে এখানে দেখে সে যেন কি খুশিটাই না হয়েছে। রোশনি হেসে বলল, এসো, আজ এতদিন পরে তোমার রোশনির কথা তোমার মনে পড়লো? সুখন একটু মৃদু হাসি হেসে বিছানায় গিয়ে বসল। দরজা বন্ধ করে পাশে এসে বসল রোশনি। তার কাঁধে মাথা রেখে বলল, তুমি যে এতদিন পর এসেছো, কোথায় ছিলে এতদিন? আচ্ছা, খুব মনে পড়েছে আমার কথা রোশনি। বারে মনে পড়বে না? তুমি ছাড়া আমাকে আর কে ভালোবাসার আছে বলো? তুই আমাকে সচমুচ ভালোবাসিস? এ আবার কেমন কথা? তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো গো? সুখন বিছানা থেকে উঠে দাঁড়ালো।
তারপর এগিয়ে গেল জানলার সামনে। তার হাতে একটা ছোট্ট ছুরি ঝলকে উঠল। সে জানলার দিকে মুখ না করে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এই কদিনের মধ্যে তোর সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? মানে ভুলু এসেছিল? রোশনি চমকে উঠল কথাটা শুনে। সে একটু তোতলিয়ে বলল, কই কই না তো। তুই ঠিকঠাক ভেবে বলছিস তো রোশনি? এটা আমার ভাবার কি আছে? আমি ঠিকই বলছি, কেউ আসেনি। ঠোঁটের গোড়ায় একটা হাসি নিয়ে সুখন এগিয়ে গেল রোশনির কাছে। তারপর তার কাঁধে হাত রেখে কানে কানে বলল, তুই আমাকে সত্যিই খুব ভালোবাসিস বল? বলে সুখন জড়িয়ে ধরল রোশনিকে। রোশনিও মাথা নেড়ে তার কথায় সায় দিয়ে জড়িয়ে ধরল সুখনকে। সুখন তার মুখে সেই হাসি নিয়ে মুখটা এগিয়ে আনে রোশনির মুখের কাছে। তারপর ঠোঁটে ঠোঁট রাখে রোশনির। রোশনিও সুখনের মাথা দু হাতে চেপে ধরে। সুখনের ডান হাত এখন রোশনির ঘাড়ের পিছনে, বাম হাত দিয়ে সে রোশনির মাথার চুল চেপে ধরেছে। তারপর বাম হাতের গেঞ্জির হাতার তলা থেকে একটা ছুরি ঝলকে উঠল। সেই ছুরিটা ডান হাতে বের করে সে রোশনির গলার এফোঁড় ওপর করে দিল। রোশনির ঠোঁটটা তখনও ধরা রয়েছে সুখনের ঠোঁটে। কোনো রকম চিৎকার বা অন্য কোনো প্রতিক্রিয়া করার আগেই রোশনির দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। ধপ করে পড়ল রোশনি মাটিতে। সুখন তাড়াতাড়ি মাটিতে ঝুঁকে পড়ে রোশনির দেহটাকে উপর করে দেয়। গলায় বিদ্ধ ছুরিটা থেকে নিজের হাতের ছাপ মুছে দেয়। তারপর রোশনির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, সালি, আমার খাবে, আমার পড়বি, আর আমার পিছনে ছুরি মারবি। আর কারোর সঙ্গে বেইমানি করার ক্ষমতা নাই তোর। আর কারোর সঙ্গে বেইমানি করতে পারবি না সালি। বলে এক ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে। তখন বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে এগোতে লাগলো তার পাড়ার শেষ প্রান্তে থাকা বাড়িটার উদ্দেশ্যে, যেখানে ভুলু তার জন্য অপেক্ষা করছে। তার মাথার আগুনটা এখনো কিন্তু দাও দাও করে জ্বলছে। সে যতক্ষণ না ভুলুকে মারবে ততক্ষণে আগুন নেভার নয়। কিছুক্ষণ পর পাড়ার একদম শেষ প্রান্তে পৌঁছে গেল সুখন, যেখানে তার জন্য ভুলু অপেক্ষা করছিল। সেখানে পৌঁছে সে দেখল ভুলু একটা বন্ধ হোটেলের সামনে দাঁড়িয়ে বিড়ি টানছে। তাকে দেখে সে জলের মধ্যে এগিয়ে এলো। আরে বস, কোথায় ছিলে? 11টার মধ্যে আসতে বললে, আর এখন 12:30 বেজে গেল। এত দেরি করলে কেন? একটা দরকারি কাজ সাথে গিয়েছিলাম রে, তাই দেরি হয়ে গেল। চল, আর দেরি না করে যাওয়া যাক। হ্যাঁ চলো বস, সব দেখে রেখেছি, চারিদিকে ফাঁকাই আছে। হ্যাঁ হ্যাঁ, চল চল। তারপর দুজন মিলে পাইপ বেয়ে তেতলার উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু বৃষ্টির রাত, তাই পাইপটা এখন পিছল হয়ে গেছে। তাই উঠতে বেশ বেগ পেতে হলো তাদের। অনেক চেষ্টার পরে দুজনে মিলে উঠল তেতলার সিঁড়িঘরে। সিঁড়িঘরে পৌঁছে তারা দেখল সেখানে তালাটা খোলাই রয়েছে। তাদের কাছে এর থেকে সুবিধা আর কি হতে পারত? আস্তে আস্তে তারা ঘরের ভেতর প্রবেশ করলো। প্রথমে নিজেদের নাকে চাপা দিয়ে ক্লোরোফর্মের স্প্রেটা
তার ঘরের নখের মধ্যে থেকে ছড়িয়ে দিল ঘরের ভেতর। 5 মিনিট পর তারা ঘরের ভেতর ঢুকলো। লকার ভেঙে তারা বের করলো প্রায় 4.5 লাখ টাকা। তারপর যেই পথ থেকে উঠেছিল সেই পথ ধরে নিচে নেমে এলো। বৃষ্টি তখনও সমান ধারায় পড়ছে। টাকা হাতে পেয়ে সুখন ভুলুকে বলল, একটা কাম কর ভুলু, তু শরাব আনতে যা। শরাব নিয়ে পুরনো পচা ডোবার কাছে চলে আয়, আমি ওখানেই যাচ্ছি। ভুলু চলে গেল মদ আনতে। আর সেই সুযোগে সুখন তার আস্তানা থেকে নিয়ে এলো সদ্য শান দেওয়া কুড়ুলটা। তার চোখ এখন লাল হয়ে জ্বলছে। সে শুধু এখন রক্ত দেখতে চায় ভুলুর। সুখনের কথা অনুযায়ী ভুলু পৌঁছলো পচা ডোবার কাছে। তারপর চলল একের পর এক পেয়ালা। এখন সুখন অল্প খাচ্ছে আর ভুলুকে বেশি খাওয়াচ্ছে। এক সময় সুখন ভুলুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আজকে তো অনেক টাকা দাও মারা গেছে রে, তো এবার তুই বলে ফেল, তুই কত নিবি? দেখো বস, আজ কিন্তু 2 লাখ টাকা দিতেই হবে। সালা কতদিন হয়ে গেল রেজমির সাথে দেখা হয়নি, ওর সঙ্গে দেখা করতে যাও বস। যা যা, ঠিক আছে তাই হবে, তোকে তাই দেব, শুধু আমাকে একটা সত্যি কথা বলতো। ভুলু সুখনের মুখে এই সত্যি কথাটা শুনে একটু অবাক হলো। সুখনের দিকে তাকিয়ে বলল, এই সত্যি কথা বলবো বস? আজ সকালবেলা তো রোশনির কাছে গিয়েছিলিস? কথাটা শুনে অর্ধেক নেশা কেটে গেল ভুলুর। সে যে এমন কিছু শুনতে পারে সুখনের মুখ থেকে, সেটা তার কল্পনারও অতীত। সে বলল, না না বস, কি বলছো? আমি তো কোথাও যাইনি। এখনো সুযোগ আছে ভুলু, সত্যি কথাটা বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মদ্যপ অবস্থাতেও ভুলুর চোখ জ্বলে উঠল। রাগত কণ্ঠে সে বলল, হ্যাঁ গিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? যা করেছি বেশ করেছি, বেশ করেছি গিয়েছিলাম। সালা নিজের দ্বারা কিছু হয় না, আর তুই নাকি লোককে বলিস যা যা, যা ইচ্ছা করে নে। কথাটা ঠিকঠাক শেষ হলো না ভুলুর। তার আগেই তার ঘাড়ে নেমে এলো একটা শান দেওয়া নতুন কুড়ুল। ঘাড় থেকে গলাটা সম্পূর্ণ আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। তারপরে এক পৈশাচিক হাসি হাসল সুখন। সালা বেশ করেছি, তো লজ্জা করলো না আমার সামনে কথাগুলো বলতে। সালা তোকে সেই ছোটবেলা থেকে আমার সাথে করেছিলাম, আমার সঙ্গে সঙ্গে ঘুরিয়েছিলাম, সবের বোকড়া দিয়েছিলাম, আমার সঙ্গে রাজ করে বেরিয়েছিলিস তুই। তুই শেষমেশ আমারই সালা, আমার সাথে এই প্রতিদান দিলি তুই, হ্যাঁ সালা। মাটিতে থুতু ফেলে সুখন এগিয়ে গেল সেই কাটা মাথাটার দিকে। কাটা মাথাটার চুলের মুঠিটা ধরে সে একবার নাড়ালো। মাথাটাকে পায়ের তলায় পিষে সে এগিয়ে গেল শুকিয়ে যাওয়া পচা ডোবাটার দিকে। তারপর কাটতে থাকলো কিছুক্ষণ। কিছুক্ষণ পর গর্ত করে তাতে প্রথম নিয়ে গিয়ে ফেললো ভুলুর দেহটা। তারপরে সেই কাটা মাথাটাকে লাথি মেরে ফেললো সেই গর্তে।
গর্তটা চাপা দিতে সে এগিয়ে যাচ্ছিল, কিন্তু দুপা এগোতেই তার পায়ের তলায় কিছু একটা ঠেকল। সেদিকে চেয়ে সে দেখল ভুলুর মোবাইল ফোনটা পড়ে রয়েছে। মোবাইলটাকেও ভুলুর সাথে সেই গর্তের উপর ফেলে দিল সে। তারপর গর্তটাকে বুঝিয়ে আশপাশ থেকে ঝোপঝাড় এনে সেই জায়গাটাকে চাপা দিয়ে দিল সে। তারপর এগিয়ে গেল সেইখান থেকে নিজের ঘরের উদ্দেশ্যে। হাতে এখন তার প্রায় 4.5 লাখ টাকা, মনে অগাধ ফুর্তি, আর সেই আনন্দে সে ঘরে চলল। পরের দিন সকালে সুখন খবর পেল যে রোশনির ঘরে পুলিশ এসেছে। ঘুম থেকে উঠে বসলো সবে সে। খবরটা পেয়ে প্রথমে নিজের মনটাকে তৈরি করে নিল। তারপর কাঁদো কাঁদো মুখ নিয়ে দৌড়ে গেল রোশনির ঘরে। সেখানে পৌঁছে সে দেখল ইন্সপেক্টর আশেপাশের কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করছে। রোশনির মৃতদেহটা দাওয়াতে শোয়ানো রয়েছে। সে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মৃতদেহটাকে। তারপর হাউ হাউ করে কাঁদতে লাগলো। আরে রোশনি, এটা কি হয়ে গেল তো রোশনি? তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রোশনি? রোশনি, তুই আমাকে ছেড়ে যাস না রোশনি। তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? উঠে বস, উঠে বস রোশনি। রোশনি, তুই কোথায় গো? তুই কথা বল রোশনি। দারোগা কিছু একটা বলতে যাচ্ছিল, তারপরে উঠে দাঁড়ালো সুখন, চোখে তার জল ভরা। দারোগাকে উদ্দেশ্য করেই বলল, দারোগা সাহেব, আমার কিন্তু একজনকে খুব সন্দেহ আছে। আমার সন্দেহটা আপনাকে শুনতেই হবে দারোগা সাহেব। দারোগা কৌতূহল ভরা দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলেন, কি কৌতূহল শুনি? আমার সাগরেদ ভুলু, আমি কাল থেকে ওকে দেখিনি। রাতে আমার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সে ওখানেও দেখা করেনি। আর রোশনির ওপর ওর খারাপ নজর ছিল। আর রোশনি আমাকে বলেছিল কথা, কিন্তু আমি ওর কথায় কান দিইনি। তখন ভেবেছিলাম ও ভুল সন্দেহ করছে। আমার মনে হয় ও সালা ভুলুই ওকে খুন করে সেখান থেকে পালিয়ে গেছে সাহেব। ইন্সপেক্টর সব কিছু শুনে বললেন, তাহলে তোকে যখন রশনি বলেছিল ওর উপর সন্দেহের কথা, তাহলে তুই ওর কথা শুনিসনি কেন? আসলে স্যার, ও ভুলু আমার কাছে অনেক দিন ধরে আছে, তাই ওর উপর সন্দেহ করিনি। ভেবেছিলাম ও রোশনির ভুল ধারণা, তাই সব। সুখন হঠাৎই ইন্সপেক্টরের পা জড়িয়ে ধরল, বলল, স্যার, স্যার আপনার দুটি পায়ে পড়ি স্যার, আপনি তাড়াতাড়ি ভুলুকে খুঁজে দিন। ও খুনের শাস্তি না পেলে যে আমার রোশনির আত্মাও শান্তি পাবে না সাহেব। আমার রোশনির আত্মাও শান্তি পাবে না স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওকে তাতেই ধরার। পুলিশ আরও কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে বডি নিয়ে সেখান থেকে চলে গেল। সবাই সুখনকে সান্ত্বনা দিয়ে যে যার বাড়ি ফিরে গেল। সুখন ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে বসল। তারপর চোখের জল মুছে একটা ব্যাকা হাসি হেসে নিজেই নিজেকে বলল, वो बाप भी गया और वो पनौती भी गया। अब तो मैं राजा की तरह अकेले ही ऐसे जीऊंगा भाई। সেদিন রাতে বেশ মাতাল অবস্থাতে একটা বার থেকে ফিরছিল সুখন। তার গন্তব্য এখন রিমঝিমের বাড়ি।
অন্ধকার রাস্তায় টলমলো ভাবে হেঁটে সে পৌঁছলো রিমঝিমের বাড়িতে। টলমল অবস্থায় দাবায় দাঁড়িয়ে সে রিমঝিমের দরজায় টোকা দিতে যাচ্ছিল, ঠিক তার আগে দরজাটা খুলে দাঁড়ালো রিমঝিম। এসো, তোমার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এত দেরি হলো কেন? মাতাল সুখন একবার পা থেকে মাথা অবধি নিরীক্ষণ করলো রিমঝিমের, তারপর ঘরের ভেতর ঢুকে টলমল অবস্থাতেই রিমঝিমকে জড়িয়ে ধরল। রিমঝিম বলল, তুমি তো আজ খুব তাড়ায় রয়েছে দেখছি। চলো বিছানায় যাওয়া যাক। টলমল অবস্থাতে বিছানায় গিয়ে বসলো সুখন। লাল ঘোলাটে চোখে সে তাকালো রিমঝিমের দিকে। রিমঝিম একটা গোলাপি রঙের শাড়ি পরে রয়েছে, তাকে যেন অসাধারণ সুন্দর লাগছে। হ্যাঁ, রিমঝিম সুন্দরী, কিন্তু রোশনির মতো সুন্দরী নয়। সুখন রিমঝিমকে দু হাতে টেনে নিয়ে এলো নিজের কাছে, তারপর তার স্তন যুগলের বক্ষ ভাঁজের মধ্যে নিজের মুখ রাখল। কিন্তু রিমঝিমের গায়ে একটা সুগন্ধ বেরোচ্ছে, আর এই সুগন্ধটা তার খুব চেনা চেনা লাগছে। ঠিক এমন সময় তার পকেটে বেজে উঠল মোবাইল ফোনটা। রিমঝিমকে ছেড়ে দিয়ে সে পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো, আর মোবাইল ফোনের নাম্বারটা দেখে সে চমকে উঠল। মোবাইলের স্ক্রিনের উপর ভেসে উঠেছে ভুলুর মোবাইল নাম্বার। কিন্তু এটা কি করে সম্ভব? কালকে কুড়ুলের ঘায়ে যার মাথা ধর থেকে আলাদা করে সে খুন করেছে, যার ফোনটা তার সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, সেই ফোন থেকে ফোন আসতে পারে কি করে? ফোনটা বেজে বেজে কেটে গেল। কি হলো? আর আদর করবে না? কেমন যেন পুরুষালী শোনালো রিমঝিমের গলার স্বরটা। চমকে রিমঝিমের মুখের দিকে তাকালো সুখন। দেখলো, কোথায় রিমঝিম? এ তো রোশনির মুখ ফুটে বেরোচ্ছে। না 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 না, শুধু রোশনি নয়, তার সঙ্গে ভুলুর মুখের অবয়ব পাশে ফুটে উঠেছে। সুখনের সামনে বর্তমানে দাঁড়িয়ে থাকা দেহটি দৌত মুখের অধিকারী হয়েছে। তার ডান পাশে ভেসে উঠেছে ভুলুর মুখ, আর বাম পাশে ভেসে উঠেছে রোশনির মুখ। আচমকায় সুখনের গলা চেপে ধরল সেই দৌত দেহধারী মূর্তিটা। বেঁচে থাকতে তো আমাদের এক হতে দিলি না, কিন্তু মরে যাওয়ার পরে আমরা এক হয়েছি দেখ। আজ আজ আমাদের হাত থেকে তোর মুক্তি নেই। সুখনের গলা প্রচণ্ড জোরে চেপে ধরেছে সেই মূর্তি। তারপর বাম হাতে চেপে ধরে তার গলাটাকে ডান হাত থেকে পেট খুঁড়ে সমস্ত নাড়ি ভুঁড়ি বের করে আনলো সেই মূর্তি। ক্ষণিক পরে সুখনের নিথর দেহটা পড়ে গেল মাটিতে। তারপরে সেই প্রেত মূর্তি এক প্রকাণ্ড বিকট জান্তব চিৎকার করে মিলিয়ে গেল সেখান থেকে। পরের দিন সেই পচা ডোবা থেকে বের হলো ভুলুর মুন্ডহীন ধর আর কাটা মুন্ডটা। মৃতদেহ উদ্ধার করে সবাই সুখনের বাড়িতে গেল, আর সেখানে গিয়ে দেখল পেট ফাটা অবস্থায় নিজের ঘরের মেঝেতে পড়ে রয়েছে সুখনের প্রাণহীন মৃতদেহটা।
শুনছিলে শিকারী, রচনা অরূপ অধিকারী। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে রোশনি, পূজা, রিমঝিম, শ্বেতা, ইন্সপেক্টর রাজ, ভুলু এবং পোস্টার ডিজাইনে নীলেশ। গল্পের সূত্রধর আমি, বর্ণালী। রচনা, গল্পপাঠ এবং সমগ্র পরিচালনায় অরূপ অধিকারী। সাউন্ড ডিজাইন শিবদাস মুখার্জি। অসংখ্য ধন্যবাদ পূজা, রাজ, শ্বেতা এবং শিবদাসকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য। এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থেকো, সঙ্গে থেকো BSX 2.0 এর সাথে। বিদায়, শুভরাত্রি।